ঢোলের ভেতরে ডাইনির সংসার। এই তাক ধুমাধুম, এই তাক ধুমাধুম, চলছি আমি ধেই ধেই, মানুষের গন্ধ নেই, ঢোলের ভেতর বড়ার ছেলে চলছি আমি পা ফেলে। এই তাক ধুমাধুম, এই তাক ধুমাধুম, উফ, আর পারছি না। এই হারগিলে, হারগিলে, মরেছো নাকি বেঁচে আছো? বেরো, বেরো বলছি ঢোলের ভেতর থেকে। কেন গিন্নি, কি হলো? আমি তো ভেতরে ফুচকির লঙ্গট কাটছিলাম। তোমার লঙ্গটের নিকুচি করেছে, দেখছো না আমি হাঁপিয়ে গেছি। আমাকে আর কত খাটাবে? এবার তুমি ঢোলটা নাও, আমি ভেতরে গিয়ে একটু জিরিয়ে নি। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, এসো। টাকডুমাডুম, ওই টাকডুমাডুম, বউয়ের কথায় উঠি বসি, হাড়গুলো সব যাচ্ছি খসি। দিনে দুপুরে খাচ্ছি আমি, রাতে বইছি ভীষণ ভার, ঢোলের ভেতর গিন্নি ঘুমায়, ভেঙে গেল আমার হাড়। ওরে বাবারে, টাকডুমাডুম, ওই টাকডুমাডুম। এক অদ্ভুত ভুতুড়ে কারবার। এই ডাইনি পরিবারের না ছিল ঘর, না ছিল দোর, তার সংসারটি ছিল ভারী আজব, এক বিশাল ঢোলের ভেতর। সেই ঢোল গলায় ঝুলিয়ে তারা দেশ বিদেশে ঘুরে বেড়াতো। তারা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো এক ছোট্ট গাঁয়ের সীমান্তে। সেই গ্রামেই থাকতো এক গরিব চাষি, নাম তার রামকানু। ওরে বল্টু, উফ, আমার কোমরের বাতটা যা বেড়েছে না, আজ আমি খেতে যেতে পারবো না রে। তুই যা, আজ রাতটা মাচায় বসে শস্য পাহারা দে। কিন্তু বাবা, আমি তো একা কোনোদিন যাইনি, যদি মশা কামড়ায়? আরে গাধা, মশা মারবি? যা এখন। হ্যাঁ গো, ছেলেটাকে তো পাঠালে, কিন্তু ওকে বলেছ তো যে মাচার চারিপাশে আগুন জ্বালিয়ে বসতে? আজ অমাবস্যা, শুনেছি ওই রাতে জলার ধারে ভূতেরা বেরোয়। আরে সর্বনাশ, একদম ভুলে গেছি। ইস, এখন কি হবে? দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। না না, খবরদার যেও না, বাইরে ঘুট ঘুটে অন্ধকার, তুমি গেলে যদি তোমাকেই ভূতে ধরে, তার চেয়ে ভগবানের নাম নাও। বল্টু বোকা হতে পারে, কিন্তু ওর কপালটা ভালোই। বাবা বাহ, বেশ বেশ নাদুস নুদুস একটা বোকা ছেলে। এদিকে আমার কাঁধটাও যে ব্যথা হয়ে গেছে, গিন্নি আর ছেলেকে এবার এর ঘাড়েই চাপাতে হবে। এই যে ভাই, একটু শুনবে? কে কে ওখানে? আমি ভাই, এই যে ঢোলওয়ালা, বড় বিপদ, একটু জল খাওয়াবে? ভাই, তুমি জল আনতে যাওয়ার আগে এই ঢোলটা একটু ধরো তো, মাটিতে রাখলে ইঁদুরে চামড়া কেটে দেবে। ওরে বাপরে, এ কি ভারী! তুমি কি এর মধ্যে পাথর ভরে রেখেছো? পাথর না ভাই, হিরে মানিক আছে। তুমি ধরো, আমি একটু আসছি। বল্টু ঢোলটা গলায় ঝোলাতেই হাড়গিলে এক ফু দিয়ে অদৃশ্য হয়ে যায় এবং জাদু বলে ঢোলের ভেতরে ঢুকে পড়ে। হ্যাঁ, আরে বাপরে, লোকটা গেল কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? যাই হোক, ঢোলটা তো বেশ দেখতে, কিন্তু কি এটাকে নামাই কি করে? হ্যাঁ, ও মা গো, এ কি হলো? ঢোল যে নামছে না। কি, কে কোথায় আছিস? বাঁচা, বাঁচা! ওই ওই ওই, কিসের বাঁচা রে? কিসের বাঁচা? তুই এখন আমাদের বাহন। ওরে বাবারে, ঢোল দেখি কথা বলে। উফ, চুপ কর তো বোকা কোথাকার। শোন,
আমরা হলাম ডাইনি পরিবার। তুই এখন থেকে আমাদের গলায় নিয়ে ঘুরবি আর রোজ নিয়ম করে 2 ঘন্টা ঢোল বাজাবি। যদি থামিস বা আমাদের নামানোর চেষ্টা করিস তাহলে তোর ঘর একেবারে মুটকে দেব। কিন্তু কিন্তু আমি যে বাজাতে পারি না। যা পারিস বাজা শিগগির, তোমার দম বাজা, নইলে ঘাড় মটকাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেচারা বল্টু ভয়ের চোটে সে সারা রাত পাগলের মতো ঢোল পেটালো। না পারে গিলতে, না পারে ওগলাতে। ভয়ে সে ছুট লাগালো বাড়ির দিকে। সেই রাতেই গ্রামে হুলস্থুল পড়ে গেল। বল্টুর ঢোলের বিকট আওয়াজে কাকপক্ষী সব দেশ ছাড়া হওয়ার জোগাড়। ওরে থামা থামা বলছি, আমার কানের পর্দাটা যে ফেটে গেল। সেই কখন থেকে বাজাচ্ছিস, এবার থামা থামা। বাবা, আমি এটা থামালেই ওরা আমাকে খেয়ে ফেলবে। টাকডুমাডুম টাকডুমাডুম। ঠিক বলেছিস, বাজা বাজা, জোরে জোরে বাজা। রামকানু, রামকানু, তোমার ছেলের এই ঢোল বাজানোর জ্বালায় আমার গরু দুধ দিচ্ছে না, ছাগল ডাকছে না, বাচ্চাটা পর্যন্ত ঘুমোইতেছে না। এই এক্ষুনি এর গ্রাম থেকে বার করো, বার করে দাও এর গ্রাম থেকে। কাকু, আমার তো কোনো দোষ নেই, এই ঢোলে ভূত আছে। এই ভূত না তোর মাথা, এই দূর হ, দূর হ গ্রাম থেকে, বেরো বেরো। গ্রামবাসীরা বল্টুকে তাড়া করে একেবারে গ্রামের শেষে পাঠিয়ে দিল। ঢোলের ভেতর থেকে ডাইনি পরিবার খিকখিক করে হাসতে লাগলো। ভালো হয়েছে বেটার। গলায় ঢোল ঝুলিয়ে বল্টু জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। আর তার পেটের ভেতরে ইঁদুররা ডন বৈঠক দিচ্ছে। ওরে ওরে, ও হার গেলে, আমার যে নাড়ি ভুড়িও হজম হয়ে গেল। ওই বল্টু, শিগগির খাবার জোগাড় কর, নইলে তোর কান দুটো ছিঁড়ে চাটনি বানিয়ে খাবো। হ্যাঁ রে বল্টু ভাতিজা, কচি দেখে কিছু জোগাড় ফোগাড় কর, আমার যে দাঁত খাওয়ার জন্য সুরসুর করছে। এই জঙ্গলে আমি খাবার কোথায় পাবো পিসি? এখানে তো গাছপালা ছাড়া কিছুই নেই। একদম বাহানা দিবি না, যা যা এখান থেকে, সামনে যা, ওইদিকে দেখ আলো জ্বলছে। আজকে মাংসটা যা হয়েছে না। আরে থাম, ওই দেখ একটা মানুষ এসেছে, গলায় আবার ঢোল ঝুলিয়েছে। এই মানুষ, তুই কি চাস? আমাদের ভোজ পণ্ড করতে এলি বুঝি? না না ভূত দাদা, আসলে আমার খুব খিদে পেয়েছে। বল্টু, তুই বল গান শোনাবি, ওরা গান ভালোবাসে। আমি আমি তোমাদের গান শোনাতে চাই, ঢোল বাজিয়ে শোনাবো। ঢোল, ওরে কত গান ঢোলের বাজনা শুনিনি, বাজা বাজা শুনি, যদি ভালো লাগে তাহলে পেট ভরে খাওয়াবো। আমরা ভূতের দল, ওরে আমরা ভূতের দল, ঢোলের তালে নাচছি মোরা, মনে ভীষণ বল। ধিতাং ধিতাং ধি, ধিতাং ধিতাং ধি,
ওরে সাবাস, কি বাজনাটাই না বাজালি রে ভাই। আয় ভাই আয়, আমাদের সাথে বসে খা। বল্টু খেতে বসে। সে এক গ্রাস খায় আর এক গ্রাস ঢোলের ফুটো দিয়ে ভেতরে গলিয়ে দেয়। ভেতরে ডাইনি পরিবার গপ গপ করে রাক্ষসের মতো গিলতে থাকে। ওরে মানুষ, তোর বাজনা শুনে আমরা ভীষণ খুশি। এই নে আমাদের জাদুর টেবিল ঢাকা, তোকে দিলাম। এটা যেখানে বিছিয়েই খাবার চাইবি সেখানেই রাজভোগ হাজির হবে। ধন্যবাদ ভূত দাদা, তোমরা খুব ভালো। বল্টু টেবিল ঢাকা নিয়ে আবার চলতে শুরু করে। ডাইনিরা তখনও ঢোলের ভেতর থেকে হাড় চিবোচ্ছে। এদিকে বনের মধ্যে একদল ডাকাত অনেক দিন ধরে না খেয়ে ধুঁকছিল। তাদের সর্দার খিদের জ্বালায় গাছের ছাল চিবাচ্ছিল। এমন সময় বল্টু গিয়ে পড়ল তাদের সামনে। এই কে রে, যা আছে দিয়ে দে, নইলে তোকে কাবাব বানিয়ে খাবো। সর্দার মশাই, আমাকে খাবেন না। আমার কাছে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। তবে আমার কাছে এমন একটা চাদর আছে যা আপনাদের পেট ভরিয়ে দেবে। হ্যাঁ, চাদর খেয়ে পেট ভরবে? আমাদেরকে তুই ছাগল পেয়েছিস? না না, দেখুন তবে। বল্টু জাদুর টেবিল ঢাকাটা মাটিতে বিছিয়ে বলল, খাবার আসুক। পলকের মধ্যে লুচি, মাংস, দই আর মিষ্টিতে ঢাকাটা ভরে গেল। ওরে বাপরে, এ তো জখের ধন। সবাই মিলে ঝাঁপিয়ে পড়। ডাকাতরা গোগ্রাসে খেলো। খাওয়ার শেষে সর্দার ঢেকুর তুলে ভাবল, এই চাদরটা হাতাতে হবে, কিন্তু গায়ের জোরে নিলে যদি জাদু নষ্ট হয়ে যায়। শোন ছোকরা, তোর এই চাদরটা আমাদের খুব পছন্দ হয়েছে। এর বদলে তোকে আমরা একটা দামি জিনিস দেব। সর্দার তার কোমর থেকে একটা নোংরা পুরনো তালিমারা থলি বের করলো। এই ছেঁড়া থলি দিয়ে আমি কি করব? বোকা কোথাকার, এটা সাধারণ থলি নয়। এর গায়ে জোরে এক চাপড় মারলে ভেতর থেকে একজন সেনাপতি আর 3 জন জমদূত সৈন্য বেরিয়ে আসে। যাকে মারতে বলবি তাকে পিটিয়ে পাট করে দেবে। কিন্তু আমাদের এখন আর মারামারি করার এনার্জি নেই, তাই এটা তোর কাজে লাগবে। করবি অদল বদল? বল। ঠিক আছে, দিন। বল্টু থলিটা নিল আর ডাকাতরা টেবিল ঢাকাটা কেড়ে নিল। ডাকাতরা হাসতে হাসতে চলে গেল। ওরে গাধা বল্টু, তুই খাওয়ার যন্ত্রটা দিয়ে দিলি এই পচা থলির বদলে। আমাদের খিদে পেলে কি হবে এবার? হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি মজা। বল্টু থলির গায়ে সজোরে এক চাপড় মারল। সাথে সাথে ধপাস করে 3 জন বিশাল দেহী সৈন্য আর একজন গোফওয়ালা সেনাপতি হাজির হলো। হুকুম করুন মালিক। যাও, ওই ডাকাতগুলোকে পিটিয়ে আমার টেবিল ঢাকাটা কেড়ে নিয়ে এসো। জো হুকুম মালিক। সৈন্যরা ঝড়ের গতিতে গিয়ে ডাকাতদের ধরল। ধুমধাম মার। ডাকাতরা তো ওরে বাবা রে, ওরে গেলাম রে, ওরে গেলাম রে। ডাকাতরা বাবারে মারে বলে চিৎকার করতে লাগলো। সৈন্যরা টেবিল ঢাকা এনে বল্টুর হাতে দিল। ও মা, বল্টুর তো হেভি বুদ্ধি হয়েছে। খাবারও হলো আবার সৈন্যও হলো। এবার বল্টু এক নির্জন জায়গায় বসলো। ডাইনির পরিবার তখন হিংসায় জ্বলছে। শোন বল্টু, তুই যা যা পেলি সব কিন্তু আমাদের দয়ায়। আমরা ছিলাম বলেই তো তুই এসব পেলি। এখন আমাদের ভালো ভালো খাবার দে দেখি। আর আমাকে ওই থলিটা দে, আমি একটু সেনাপতি নিয়ে খেলবো। ও আচ্ছা, তোমাদের দয়ায়। আর তোমরা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো। আর না, এবার দেখো কেমন মজা দেখাই। সেনাপতি, এই যে আমার গলায় ঢোলটা দেখছো, এর ভেতরে 3টে শয়তান আছে। তোমরা এই ঢোলটাকে ততক্ষণ পেটাও যতক্ষণ না এটা আমার গলা থেকে নামছে। আর এই শয়তানগুলোকে পিটিয়ে ছাল তুলে দাও। জো হুকুম। এই ধরো ধরো ওদের, মারো মারো। ওর ঢোল নামা। 4 জন সৈন্য মিলে মুগুর দিয়ে ঢোলের ওপর ধামাধাম ধুমাধুম পেটাতে শুরু করলো।
ওরে ওরে বাবা রে, ওরে বাবা মারিস না, ওরে বাবা রে, ওরে ওরে আমার কোমরটা গেল রে। মাগো, ও মা, মরে গেলাম। বল্টু কাকা ক্ষমা করো। ক্ষান্ত দে বল্টু, ক্ষান্ত দে, আমাদের ছেড়ে দে বাবা, আমরা আর জীবনে তোর কাছে আসবো না। সৈন্যরা থামো এবার, তোমাদের ছাড়তে পারি, কিন্তু তার বদলে কি দেবে আমাকে বলো? আমরা চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই ঢোলটাকে জাদুর ঢোল বানিয়ে দিয়ে যাচ্ছি। এখন থেকে তুই এই ঢোল বাজালে এর আওয়াজ যে শুনবে সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে যাবে, কেউ নড়তে পারবে না, শুধু তুই ছাড়া। এই বলে তিনটে ভূত হাওয়ায় মিলিয়ে গেল এবং ঢোলটাও বল্টুর গলা থেকে খসে পড়ল। আহ, যাক বাবা, ঘাড়ের বোঝা নামলো, এবার আমি স্বাধীন। এরপর বল্টু তার জাদুর থলি, টেবিল ঢাকা আর জাদুর ঢোল নিয়ে এক অজানা রাজ্যে পৌঁছালো। গিয়ে দেখে সেখানে হুলস্থুল কাণ্ড। পাশের রাজ্যের রাজা বিশাল সৈন্য নিয়ে আক্রমণ করেছে। সেই রাজ্যের রাজা ভয়ে সিংহাসনের তলায় লুকিয়ে কাঁপছেন। মহারাজ, ভয় নেই, আমি এই যুদ্ধ থামিয়ে দেব। তুমি একলা? তুমি কি পাগল? দেখুনি না কি হয়। বল্টু যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে দাঁড়ালো। উল্টো দিক থেকে হাজার হাজার সৈন্য ধেয়ে আসছে। বল্টু তার জাদুর ঢোলে বাড়ি মারল। সে এক অদ্ভুত দৃশ্য। ঢোলের শব্দ কানে যেতেই হাজার হাজার সৈন্য যে যেখানে ছিল সেখানেই স্ট্যাচুর মতো জমে গেল। ঘোড়াগুলো পা তুলে দাঁড়িয়ে রইল। তরোয়াল হাতে সৈন্যরা পাথরের মতো স্থির হয়ে গেল। এ কি ভোজবাজি! আমি নড়তে পারছি না কেন? বল্টু এবার থলিতে চাপড় মেরে তার চারজন সৈন্যকে বের করলো। যাও, এই শত্রু রাজাকে ধরে নিয়ে এসো, আর বাকিদের এমন ধোলাই দাও যেন আর কোনোদিন যুদ্ধ করতে না আসে। যেহেতু সবাই স্থির, তাই বল্টুর চারজন সৈন্য যথেষ্ট হলো। তারা গিয়ে সবাইকে ইচ্ছে মতো পেটালো এবং রাজাকেও বন্দি করলো। যুদ্ধ শেষ। বল্টু এবার ঢোল বাজানো থামালো। সবাই আবার নড়তে পারলো, কিন্তু শত্রু সৈন্যরা তখন ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। ধন্য তুমি বীর, তুমি আমার রাজ্য বাঁচিয়েছো। আমার কোনো পুত্র নেই, আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। সব ওই শয়তান ডাইনিদের কৃপা, ওরা আমাকে জ্বালাতে এসেছিল, আর আজ আমি রাজা হয়ে গেলাম। সেই থেকে বল্টু জাদুর টেবিল ঢাকা বিছিয়ে রাজভোগ খায়। দরকার হলে থলি থেকে সৈন্য বের করে কাজ করায়, আর জাদুর ঢোলটা সযত্নে প্রাসাদে সাজিয়ে রেখেছে। আর ডাইনির পরিবার, তারা বোধহয় এখনো পুরো জঙ্গলে বসে নিজেদের বোকামির জন্য কপাল চাপড়াচ্ছে। পুতুল রানী, পুতুল রানী, পুতুল রানী, আমাদের নতুন চ্যানেল পুতুল রানী। এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয়েছে। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে সেই ভিডিও দেখে তাড়াতাড়ি সেটাতে কমেন্ট করো। যারা জিতবে তাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন। রূপকথা রানী।